আজকে আমি বেসিক্সের উপরে কথা বলবো এবং এই বেসিক্সটা আজকে আমি টেন্স নিয়ে কথা বলছি। টেন্স শেষ হওয়ার পরে এরপর অন্য একটা আইটেম ধরবো। বেসিক্স গ্রামারের যতগুলো আইটেম আছে মোটামুটি সবগুলো আইটেম কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি টার্গেট করছি বা আমার ইচ্ছা হচ্ছে তারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন যারা ছাত্রছাত্রী এবং যারা নাকি ইংলিশ একটু দুর্বল এবং যারা ইংরেজিতে ভালো কথা বলতে চান এবং ভালো কিছু লিখতে চান ইংরেজিতে, তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবেন। আশা করি আপনাদের ইংলিশ গ্রামার নিয়ে যে জটিলতা, যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না। আর ইংলিশ গ্রামার জানাটা খুবই জরুরি আজকাল, কারণ ইংলিশ গ্রামার যদি না জানেন আপনার লেখার মধ্যে ইংলিশ গ্রামারের মিস্টেক্সগুলো হয়ে যাবে, যার কারণে আপনি ভালো লিখতে পারবেন না। আর কথা বলার সময় অনেক সময় গ্রামারকে ফলো করে বা গ্রামার এর উপর ভিত্তি করে কথা বলা হয়, যদিও কথা বলার জন্য গ্রামারটা জরুরি না, বাট গ্রামার ফলোজ দ্য স্পিচ। কিন্তু গ্রামার কিন্তু ফলো করে আপনি কথা বলছেন, যদিও ইউ আর নট অ্যাওয়ার দ্যাট ইউ আর ফলোইং দ্য গ্রামার, বাট গ্রামার উইল ফলো ইউর স্পিচ। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, দেন ইউর স্পিচ উইল ফলো দ্য ইংলিশ গ্রামার, আদারওয়াইজ নট। So to be careful about the mistakes or errors that you make or may make in your writing or speaking English, you have to be aware of certain mistakes that may happen in your speaking or writing English. That's why I'll tell you something about the basics of English. Now first I'll give you tense. I'll give you the first tense, that is present tense. But before telling about tense, আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে টেন্স আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা বা আমরা অনেকেই টেন্স জানি, বাট টেন্স মানে কি টেন্সের কার্যকারিতা কি, টেন্স কেন দরকার সেটা আমরা জানি না। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে টেন্স আসলে জিনিসটা কি, টেন্সের দরকারটা কি এবং টেন্স মূলত কিভাবে ফর্ম হয়, রুলসগুলো কি, এগুলো নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্স বলার আগে আমি টেন্সটা সম্পর্কে বলছি। টেন্স ইজ নাথিং বাট টাইম। টেন্স হচ্ছে টাইম, সময়। আমরা সবাই জানি বর্তমান সময়, অতীত এবং ভবিষ্যৎ, এই সময়টাকেই কিন্তু আসলে টেন্স বলা হয়। তাহলে আমাদের সময়ের ধারণা আছে, কিন্তু টেন্সের ধারণা নেই কেন? আমাদের সময়ের ধারণা থাকলে টেন্সের ধারণাও থাকবে। আমাদের সবার তো সময়ের ধারণা আছে, টেন্সের ধারণা নাই কেন? নাই কারণে যে আমরা আসলে যেটা অ্যাপ্লাই করি না। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি অ্যাপ্লাই করি, সেই সময়ের সাথে আমাদের কথাগুলোকে যদি মিলিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে উই আর ফলোইং দ্য টেন্স। আমরা কিন্তু টেন্স ছাড়া কথা বলছি না। আমি যদি বলি আমি কালকে বাজারে যাব, তাহলে কিন্তু আমি একটা ফিউচার টেন্স ব্যবহার করছি। আই উইল গো টু মার্কেট টুমরো, আমি যদি বলি তাহলে এটা কিন্তু ফিউচার টেন্স হয়ে গেল। আই এম স্পিকিং উইথ ইউ আর আই এম রাইটিং এ লেটার, এই কথাগুলো কিন্তু আমি একটা ফলো করছি একটা টেন্স। সুতরাং টেন্স সম্পর্কে আগে অ্যাওয়ার হয়ে কথা বলবেন, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। বাট আপনি যখন কথা বলবেন যাতে করে টেন্স এর নিয়মে পড়ে যায়, টেন্সের মধ্যেই যাতে থাকে, টেন্সের বাইরে যাতে না থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। যখন নাকি আপনি জানবেন যে এটা এই টেন্স, তখন আপনার ভুলটা হবে কম। আর যদি আপনি না জানেন যে এটা এই টেন্স, তাহলে আপনার অনেক সময় ভুল হয়ে যাবে, সেটা শুধরানো আপনার পক্ষে সম্ভব না। যাই হোক, প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটা ধারণা দেবো যে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুইটা টেন্সের মধ্যে পার্থক্য কি। আপনারা জানেন যে 3 ধরনের টেন্স আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এখন প্রেজেন্ট টেন্সটাকে আবার 4 ভাগে ভাগ করেছে: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এমনিভাবে আরও যে 2টা টেন্স আছে, এই 2টা টেন্সকেও কিন্তু একইভাবে ভাগ করা হয়েছে: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস,
past perfect continuous, future simple, future continuous, future perfect এবং future perfect continuous। সবগুলো টেন্স সম্পর্কে জানতে হলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, ধারা মেনে যদি আমরা শিখি তাহলে খুব সহজেই শেখা যাবে, বিক্ষিপ্ত হবে না। কারণ প্রত্যেকটা টেন্সের সাথে প্রত্যেকটা টেন্সের একটা মিল আছে, সময়ের একটা মিল আছে, একটা ঘটনার সাথে মিল থাকে, সিচুয়েশনের সাথে মিল থাকে। এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আপনার সহজেই 12টা টেন্স সম্পর্কে আপনার সম্পূর্ণ ভালো একটা ধারণা হবে। তাহলে আমি প্রথম প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে একটা বেসিক, একটা যে মূল একটা পার্থক্য আছে, এই মূল পার্থক্যটা নিয়ে আমি প্রথম কথা বলছি। প্রেজেন্ট সিম্পল আমরা যখন বলি তখন সেন্টেন্সটা আমরা সাবজেক্ট দিই, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিই, এভাবে প্রেজেন্ট সিম্পল গঠিত হয়, যেটা আমরা অনেক সময় বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা প্রেজেন্ট সিম্পল হোক বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক, আসলে এটা কিভাবে গঠন করা হয়? প্রথম সাবজেক্ট দেই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেই। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যোগ করি, এতটুকু আমরা জানি। বাট কি সিচুয়েশনে, কোন ঘটনায়, কি কারণে আমরা এই টেন্সটা ব্যবহার করি, আমি একটু গভীরে চলে যাব। ঘটনার আড়ালে কি, কথার আড়ালে কি, কথার গভীরে কি আছে, সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। আমরা যখন বলি আই ওয়ার্ক, তখন আপনি বুঝে নেবেন যে আমি কিন্তু এটা পার্মানেন্ট আমার ওয়ার্ক। আই ওয়ার্ক যদি বলি তাহলে এটা টেম্পোরারি না, এটা একটা পার্মানেন্ট, একটা জেনারেল কথা। আমি আই ওয়ার্ক হিয়ার, তার মানে আপনি বুঝবেন, আমি যদি বলি আই ওয়ার্ক হিয়ার তাহলে আপনি বুঝবেন যে আমি এখানে সচরাচর এখানে কাজ করি, আমার এখানে আসা হয়, কাজ করা হয়, দিস ইজ মাই জেনারেল ডিউটি। ওকে, ইউ ওয়ার্ক, ওকে, একই রকম সাবজেক্টটা চেঞ্জ করেছে, উই ওয়ার্ক, দে ওয়ার্ক, হি ওয়ার্কস, শি ওয়ার্কস, ইট ওয়ার্কস। এখন আই, ইউ, উই, এটার মধ্যে ওয়ার্ক হয়েছে কিন্তু দে ওয়ার্ক হয়েছে, কিন্তু হি, শি, ইট, এটার সাথে ওয়ার্কস কেন হয়েছে এটা আপনারা সবাই জানেন। তারপর আমি বলিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে, মানে ভার্ব বলতে যে কাজটা হচ্ছে সেই কাজের সাথে এস বাই এস আমরা যোগ করি। তাহলে এখানে কি কাজটা হচ্ছে? এখানে যে ওয়ার্কসটা হচ্ছে সেই ওয়ার্কসটা কে করছে? হি করছে। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কে? পারসনটাকে, পারসন মানে ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তি কয় প্রকার? ব্যক্তি 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনগুলো কি? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, আই, উই, এবং আই, উইর অবজেক্ট এবং পজিটিভ ফর্মসগুলো সবই ফার্স্ট পারসন। তাহলে অবজেক্টগুলো কি? আয়ের অবজেক্ট মি, আয়ের অবজেক্ট মি, আর আয়ের পজিটিভ মাই, উইর অবজেক্ট আস, আর উইর পজিটিভ হচ্ছে আওয়ার। ওকে, তাহলে এই যে দুটা আমি প্রোনাউন বললাম, এটা প্রোনাউন। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে যেটা বসে। তাহলে এই দুটা প্রোনাউনের কিন্তু মোট 6টা প্রোনাউন আমরা পেলাম। আই, মি, মাই, উই, আস, আওয়ার। ওকে, তাহলে এই 6টা ফার্স্ট পারসন। এখন আসেন সেকেন্ড পারসন থেকে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং ইউর কিন্তু আরেকটা ফর্ম আছে। ইউ যদি আমি সাবজেক্টিভ ফর্ম বলি তাহলে এটার একটা অবজেক্টিভ ফর্ম আছে, সেটাও ইউ। আর যদি পজিটিভ ফর্ম বলি তাহলে এটা হচ্ছে ইউর, তোমার। ওকে, তাহলে এখানে 3টা। আর আমরা যদি দেখি দে যদি বলি, দে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্ট হচ্ছে দেম, আর এটার পজিটিভ হচ্ছে দেয়ার। হি যদি বলি সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ। শি যদি বলি এটার অবজেক্ট হচ্ছে হার, পজিটিভ হচ্ছে হার, একই রকম। ইট যদি বলি এটার সাবজেক্ট হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে ইট, পজিটিভ হচ্ছে ইটস। তাহলে আমরা প্রোনাউন সম্পর্কে একটু ধারণা পেলাম। তাহলে থার্ড পারসনটা কি? থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ছাড়া বাকি সবই কিন্তু থার্ড পারসন। তাহলে হি, শি তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না, তাহলে এটা থার্ড পারসন। আচ্ছা, থার্ড পারসন বুঝলাম। তাহলে সিঙ্গুলারটা কি? আপনারা জানেন যে নাম্বার একটা বলতে বিষয় আছে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হচ্ছে এক ব্যক্তি বা এক বস্তু যদি বোঝায় সেটা সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার হচ্ছে যদি একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায় সেটা প্লুরাল নাম্বার। আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করি? আমরা সাধারণত সেই নাম্বারের সাথে, যে সিঙ্গুলার নাম্বার হোক, প্লুরাল নাম্বার হোক, সেটা নাউনই হবে, সেই নাউনের সাথে কিন্তু আমরা অ্যাস বা ইএস যোগ করি। ওকে, যেমন বয়েজ, গার্লস, হ্যাঁ, এরকম ট্রিজ অ্যাস যোগ করি, ইএস যোগ করি, আইএস যোগ করি। যাই হোক, এখন যদি সাবজেক্টটা থার্ড পারসন
এবং সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে প্লুরাল না, সিঙ্গুলার, একজন ব্যক্তি হতে হবে এবং থার্ড পারসন হতে হবে, তখনই কিন্তু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এখানে হি, শি, ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়েছে। আচ্ছা, আমার এখন মূল কথায় চলে আসি যে আমরা কেন, কোন সময়, কখন আমরা এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করব। আমরা তখনই ব্যবহার করব যখন আমি কিছু বোঝাতে চাই যেটা আমার পার্মানেন্ট ওয়ার্ক, যেটা আমার পার্মানেন্ট কাজ, যেটা আমার জেনারেল কাজ, যেটা টেম্পোরারি নয়, সেটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ব্যবহার করি। ওকে, এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভও বলে এটাকে। প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সটা কি? প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সটা হচ্ছে এমন কাজ, এমন ঘটনা যেটা কিন্তু এখন ঘটতেছে। দ্য ওয়ার্ক, দ্য ফ্যাক্ট দ্যাট ইজ হ্যাপেনিং নাও, এখন যে কাজটা এখন ঘটতেছে সেটা নিশ্চয়ই দিস ইজ নট পার্মানেন্ট, দিস ইজ নট পার্মানেন্ট। যে কাজটা এখন ঘটতেছে, it is happening now and it will stop very soon, or once upon a time it will stop very soon. It is temporary. It is working now and it will stop very soon. টেম্পোরারি যদি কিছু বুঝায়, অস্থায়ীভাবে যদি কোনো কাজ করা বুঝায়, তাহলে দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নিয়ে থাকি। আমরা ইংরেজিটা কিভাবে করি? ফার্স্ট প্রথম পার্সন দিবেন, তারপরে এম, ইজ, আর দিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে হবে কি, এম, ইজ, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। কোন ভার্বের সাথে আইএনজি? যেটা যে মূল ভার্ব, বেস ফর্ম, মানে যে মূল ভার্বটা আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, সেই ভার্বের সাথে আইএনজি। আর বি ভার্ব দিতে হবে। বি ভার্ব হিসেবে কি বসবে? এম, ইজ, আর। কখন? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ। কখন প্রেজেন্ট প্রগ্রেসিভ বুঝায়? যখন আমি কোনো কাজ টেম্পোরারি বেসিসে এখন করতেছে। আই এম জাস্ট ওয়ার্কিং নাও, দ্য ফ্যাক্ট ইজ নাও হ্যাপেনিং, দ্য ওয়ার্ক ইজ বিং ডান নাও, এরকম বর্তমান যে কাজগুলো এখন চলমান আছে, অ্যান্ড ইট ইজ ভেরি টেম্পোরারি অ্যান্ড ভেরি ফর এ ভেরি শর্ট টাইম ইট ইজ কন্টিনিউইং, অ্যান্ড উইদিন এ ভেরি শর্ট টাইম ইট উইল স্টপ ফাংশনিং। খুব কম সময়ের ভিতরে হয়তো এটা শেষ হয়ে যাবে, এরকম কিছু বুঝে না। যেমন আই এম ওয়ার্কিং, আমি যদি বলি যে আই এম ওয়ার্কিং, তাহলে কেউ বুঝে নেবে যে আই এম অ্যাট প্রেজেন্ট ওয়ার্কিং এবং আমার কাজটা হচ্ছে টেম্পোরারি, দিস ইজ টেম্পোরারি। আই এম ওয়ার্কিং, আই এম লিভিং হিয়ার, or I am writing a letter, I am watching TV। এই যে I am watching TV, এটা দিয়ে কি বুঝবেন? আমি এটা বোঝা যাবে যে আমি কিন্তু এখন টিভি দেখছি, দিস ইজ মাই টেম্পোরারি ওয়ার্ক, এটা খুব শর্ট টাইমের জন্য এবং এটা পার্মানেন্ট না। আমার দিনের পর দিন আমি যে টিভি দেখবো, আই শ্যাল ওয়াচ টিভি, or I am watching TV for few days or 3 days or এরকম অনেক দিন আমার চলতে, দ্যাট ইজ নট প্রেজেন্ট প্রগ্রেসিভ। এটা প্রেজেন্ট প্রগ্রেসিভ না, প্রেজেন্ট প্রগ্রেসিভ হচ্ছে টেম্পোরারি বেসিস। ওকে, নাও আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট প্রগ্রেসিভের মধ্যে মূল পার্থক্যটা কি। এখন আমি পরেরটাই চলে যাচ্ছি। প্রেজেন্ট সিম্পল, when to use, when we use this present simple। এখন প্রেজেন্ট সিম্পলটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম দুইটা টেন্সের মধ্যে ডিফারেন্সটা দেখিয়েছি। এখন প্রেজেন্ট সিম্পলটা নিয়ে আলোচনা করতে হলে আমরা কখন ব্যবহার করি প্রেজেন্ট সিম্পলটা? প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করি আমরা 5টা সিচুয়েশন। সেটাকে পার্মানেন্ট সিচুয়েশন, রুটিন, ফ্যাক্টস, শিডিউলস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ পার্মানেন্ট? পার্মানেন্ট বলতে আমি প্রেজেন্ট সিম্পল টেন্সটা একটু আগে বলেছি যে সামথিং দ্যাট ইজ ভেরি পার্মানেন্ট। যেমন উই লিভ ইন নিউ ইয়র্ক, আমি যদি এটা বলি তাহলে বোঝা যাবে যে নিউ ইয়র্কে যে আমার থাকাটা সেটা এখন থাকছি না, বাট এটা আমার থাকাটা হচ্ছে আগের থেকে হচ্ছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। হ্যাঁ, এরকম কিছু বুঝে তাহলে এটা কি বোঝা যাবে? পার্মানেন্ট বেসিসে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টার্ন দিস টেন্স ইনটু সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, হি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক, তাহলে কি বোঝা যাবে? সে যে ব্যাংকে কাজ করছে এটা কিন্তু একদিনের কাজ, সে এখনই কাজ করছে আর করবে না, না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। সে একটা কাজ করছে ব্যাংকে এই যে কাজ করা তার, এটা কিন্তু পার্মানেন্ট, মানে সে 2 দিনের জন্য না, 1 দিনের জন্য না, সে এটা তার পার্মানেন্ট ওয়ার্ক, অকুপেশন, এটা তার জব, এটা বুঝিয়েছি। তাহলে যে কাজগুলো আমার পার্মানেন্ট বেসিসে হবে বা অকুপেশন বা সব সময়কার কাজ, সেগুলো কিন্তু আমি এই প্রেজেন্ট সিম্পল দিয়ে করব। তাহলে এটা পার্মানেন্ট হিসেবে আমি টেন্সটা নিয়ে থাকি। তারপরে কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি? রুটিনস।
রুটিনগুলো কি, যেমন আমি যদি আমার একটা রুটিন আছে, আই ওয়েক আপ অ্যাট 6, যদি বলে আমি 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে যে 6টার সময় ঘুম থেকে উঠি এটা কিন্তু আমার রুটিন ওয়ার্ক। তাহলে আমি যে কোনো আমার জীবনের রুটিন ওয়ার্ক কাজগুলো যেগুলো করি এগুলো প্রকাশ করতে হলে আমি কী করবো, সেটা অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে হবে। যেমন আই রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং, তাহলে কি বোঝা গেল যে আপনি সকালবেলা যে নিউজ পেপার পড়েন এটা আপনার প্রাত্যহিক কাজ। তারপরে আই গো টু কলেজ অ্যাট 9, একটা স্টুডেন্ট যদি বলে আই গো টু কলেজ অ্যাট 9, তার মানে একটা নির্দিষ্ট দিনের তার 9টার সময় কলেজে যাওয়ার ঘটনা না, এটা হচ্ছে সে যে কলেজে যায় এটা 9টার সময় তার একটা রুটিন ওয়ার্ক আছে, যে 9টার সময় সে সচরাচর কলেজে যেয়ে থাকে। তাহলে একটা রুটিন ওয়ার্ক যে কোনো কাজের জন্য প্রেজেন্ট সিম্পল ব্যবহার করবেন। ফ্যাক্টসগুলোর জন্য, ফর ইজ ফ্যাক্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্টকে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা তো একটা ফ্যাক্টস। ফ্যাক্টস মানে আমরা অন্যভাবে বলি ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা সার্বজনীন সত্য কথা হিসেবে জানি। ইউনিভার্সাল ট্রুথটা অনেকেই জানেন, এটাই ফ্যাক্টস। এই ঘটনাগুলো সবাই জানে, এভরিবডি বিলিভস অ্যান্ড এভরিবডি অ্যাডমিটস ইট, দ্যাট ইজ ফ্যাক্টস। এই ফ্যাক্টসগুলো সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে নিতে হবে। শিডিউল, শিডিউলসগুলো কি, যেমন আওয়ার ক্লাস স্টার্টস এট 9, আমাদের ক্লাস 9টার সময় শুরু হয়। দ্য ফ্লাইট লিভস অ্যাট নুন, বিমানটা বিকেলবেলা ছাড়ে। তাহলে এই যে আওয়ার ক্লাস আর ফ্লাইটের যে ঘটনাটা, এটা কিন্তু একটা শিডিউল। তাহলে শিডিউলের রুটিনের মধ্যে পার্থক্য কি, মনে রাখবেন রুটিনটা কিন্তু ব্যক্তিগত পার্সোনাল লাইফের জন্য প্রযোজ্য, আর শিডিউলটা হচ্ছে ইজ ফর জেনারেল পাবলিক। জেনারেল পাবলিকের জন্য যেটা প্রযোজ্য সেটা শিডিউল বলে, সাধারণত একজনের জন্য না। একজন হলে রুটিন, এটা আপনার রুটিন ওয়ার্ক, হ্যাঁ, বা একটা ক্লাসের জন্য, একটা গ্রুপের জন্য এটা রুটিন হবে। বাট শিডিউল হচ্ছে ইটস ওপেন টু অল, ইটস ওপেন টু অল, তাহলে এটা শিডিউল বলা যাবে। তাহলে শিডিউল প্রকাশ করার জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে আমরা অনেক সময় অনেক কাজ প্রায় করে থাকি, মাঝে মাঝে করি, অভ্যাসবশতভাবে করি, এরকম কথাগুলো যখন আমরা ইংরেজিতে নেব তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে নিতে হবে, সেগুলোকে ফ্রিকোয়েন্সি। যেমন সে অলওয়েজ টেকস দ্য বাস, তাহলে সে সবসময় বাসেই যায়, বাসে যাতায়াত করে। তাহলে ফ্রিকোয়েন্সি যে সমস্ত কাজগুলো আমরা প্রায় করে থাকি, অফটেন বা অফেন এই কথাটা আমরা ব্যবহার করি অনেক সময়, বা অলওয়েজ কথাটা যদি ব্যবহার করি, বা নেভার কখনো না, এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি বলতে পারে। তাহলে এই কথাগুলো আপনি কী করবেন, অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে নিতে হবে। তার মানে কি, সাবজেক্ট দেওয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ। ওকে, পরেরটা আমরা দেখছি কি আছে, প্রেজেন্ট সিম্পল হাউ টু ইউজ। এখন প্রেজেন্ট সিম্পল টেন্সটা যে কথা বলছি এটা কিভাবে ব্যবহার করতে হবে, ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হবে, আমরা কতগুলা ডিভিশন করেছি, গ্রুপ করেছি। সেটা হচ্ছে পজিটিভ গ্রুপ, নেগেটিভ গ্রুপ এবং কোশ্চেন গ্রুপ। এখন পজিটিভ সেন্টেন্সগুলো কীভাবে করবো, নেগেটিভগুলো কীভাবে করবো, এবং কোয়েশ্চেন সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমরা কীভাবে সেটা তৈরি করবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে পজিটিভ সেন্টেন্সটা, যদি পজিটিভ বলতে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করব তখন আপনাকে খেয়াল করতে হবে যে সেখানে কী করতে হবে, যে একটু আগে যেটা বললাম, আই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, উই ওয়ার্ক, আমার সাথে বলেন আপনারা, দে ওয়ার্ক, হি ওয়ার্কস, she works, it works. These are all positive, affirmative sentences, and it is permanent something. পাঁচটা যে গ্রুপ বলেছি এর ভিতরে যে কোনো একটা বুঝাচ্ছে। ওকে, যদি আমি সেন্টেন্সটাকে না বলতে চাই, নেগেটিভ সেন্টেন্স করতে চাই, তাহলে আমি কিভাবে বলবো, আই ওয়ার্ক, এটাকে নেগেটিভ করতে আই ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, উই ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজন্ট ওয়ার্ক, ডাজ নট কন্ট্রাকশন হয়ে গেল, ডাজন্ট, হি ডাজন্ট ওয়ার্ক, শি ডাজন্ট ওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। ওকে, আর এটাকে যদি প্রশ্ন করি তাহলে প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে ডু আগে আনতে হবে। ডুটা কেন আগে আনতে হবে, অক্সিলারি ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে, প্রশ্ন করতে হলে ডু, ডাজ, ডিড সাধারণত আগে আনতে হয় সাবজেক্টের। এভাবে প্রশ্ন করা হয়।
প্রশ্ন দুই প্রকার, ইয়েস নো কোশ্চেন অ্যান্ড WH কোশ্চেন। এখানে ইয়েস নো কোশ্চেন হচ্ছে সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব আনা হয় তাহলে ইয়েস নো কোশ্চেন হয়, আর সাবজেক্টের আগে যদি WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে এটা WH কোশ্চেন বলে। তাহলে সবগুলো আমাদের এখানে দেওয়া আছে, কোনো WH ওয়ার্ড নাই, শুধু ইয়েস নো কোশ্চেন, দ্যাটস ওয়াই অক্সিলারি ভার্ব এখানে আগে আনতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই এই টেন্সের মধ্যে। তাহলে আমরা কিভাবে প্রশ্নটা করবো? তাহলে আমাদের ডু আনতে হবে আগে, অথবা ডাজ আনতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে কোশ্চেনের জন্য কিভাবে সেন্টেন্সটা করবো? ডু আই ওয়ার্ক, হ্যাঁ আমার সাথে বলেন, ডু আই ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, ডু উই ওয়ার্ক, ডু দে ওয়ার্ক। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হি ওয়ার্ক। ডাজটা কেন এই এস বাই এস যোগ হয়েছে ডু এর সাথে, যেখানে মূল ভার্বের সাথে হওয়ার কথা ছিল, যেহেতু অক্সিলারি ভার্বটা আমরা আগে এনেছি বা ডুটা আগে এনেছি, তখন সেটার সাথে এস অথবা ইএসটা যোগ করব। ডাজ হি ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক, ডাজ ইট ওয়ার্ক। নিচে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা WH কোশ্চেন বলে। তাহলে তখন কি হয়? তখন WH ওয়ার্ডটা আগে দিয়ে দিবেন, বাকি সব ঠিক থাকবে। যেমন হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে কোথায়, আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ। প্রেজেন্ট সিম্পলের কোশ্চেন এটা, হোয়ার ডু ইউ লিভ, সব ঠিক আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আছে, কিন্তু WH ওয়ার্ডটা এর আগে বসাই দিবেন। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, আপনার কাজ কি, হোয়াট ডু ইউ ডু। ওকে, তাহলে আমরা পরের লেসনে চলে যাচ্ছি। টেন্স প্রেজেন্ট সিম্পল স্পেলিংগুলো কিভাবে করতে হয়। স্পেলিং এর মিস্টেক অনেকের হয়ে থাকে, যখন আপনি লিখবেন তখন এই স্পেলিং মিস্টেক বলে এটা কিন্তু সমস্যা হয়ে যায়। সেই জন্য স্পেলিং মিস্টেকটা যাতে না হয়, সেই জন্য গ্রামাটিক্যাল মিস্টেকও যাতে না হয়, স্পেলিং মিস্টেকও যাতে না হয়, সে দুইটার দিকে খেয়াল রাখতে হবে। সব কিছু ঠিক আছে, গ্রামার ঠিক করলেন, স্পেলিং মিস্টেক হয়ে গেল, তাহলে আপনার নাম্বার পাবেন না, কাটা যাবে। That's why you have to aware both the things, spelling and grammar. Okay, যদিও স্পেলিং গ্রামার একটা অংশ। এখানে দেখি কিছু রুলস আমি দিয়ে দিয়েছি। রুলসগুলো কি? মোস্ট ভার্বস অ্যাড এস। অনেক ভার্ব, অধিকাংশ ভার্বের সাথে আমরা কি করি? এস যোগ করি। যেমন কিভাবে আমরা এস যোগ করি সেটার রুলটা এখানে দেওয়া আছে। যেমন যদি টেন্স থাকে, টেন্সেস, কুক, কুকস, স্লিপ, স্লিপ, শুধু অ্যাস যোগ হয়েছে। আচ্ছা, মোস্ট ভার্ব কিন্তু এটা অধিকাংশ ভার্বের মধ্যে শুধু অ্যাসটা যোগ করলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে ভার্বটা আমরা ব্যবহার করি সেটা আমরা করতে পারি সহজে। কিন্তু কিছু ভার্ব আছে দেখবেন যে ভার্বের এন্ডিং, ভার্বস এন্ডিং ইন এস, এসএইচ, সিএইচ, এক্স, যদি ভার্বের সাথে শেষে যদি দেখেন এস আছে অথবা এসএইচ আছে অথবা সিএইচ আছে অথবা এক্স আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অ্যাড ইএস, তখন আপনি ইএস যোগ করবেন। কি যোগ করবেন? ইএস। তাহলে আমরা কিছু ভার্ব খেয়াল করি, MISS, মিস, লাস্টে কি আছে? এস আছে, তাহলে কি করবা? ইএস যোগ করতে হবে, করবে ইএস যোগ। মিস, মিসেস। ওয়াশ, কি আছে শেষে? এসএইচ, তাহলে ইএস হবে ওয়াশ, ওয়াশেস। টিচ, লাস্টে কি আছে? সিএইচ, তাহলে কি যোগ করতে হবে? ইএস, তাহলে টিচার্স, টিচ, টিচার্স। ফিক্স, অ্যাক্সেস, তাহলে ফিক্স, ফিক্সেস। তাহলে এইভাবে যে সমস্ত ওয়ার্ডের শেষে এস, এসএইচ, সিএইচ এবং এক্স আছে সেই সমস্ত ভার্বের সাথে সর্বশেষে ইএস যোগ করতে হবে, নট এস যোগ করতে হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টই হবে। আচ্ছা, যে সমস্ত ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট অ্যান্ড ওয়াই, কিছু কিছু ভার্ব দেখবেন যে কনসোনেন্ট আছে শেষে, তারপরে ওয়াই আছে, মানে লাস্টের ওয়ার্ডটা ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট আছে। আমি আবার বলছি, লাস্ট ওয়ার্ড মানে সর্বশেষ লেটারটা হচ্ছে ওয়াই এবং এই ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে। তখন আপনি কি করবেন? তখন এস বা ইএস যোগ করতে হবে না, তখন করতে হবে কি? ওয়াইটা ড্রপ করে দেবেন। ইউ হ্যাভ টু ড্রপ দ্য ওয়াই লেটার এবং আইএস যোগ করতে হবে। যেমন স্টাডি, ওয়াই আছে শেষে ওয়াই এবং ওয়াইয়ের আগে কি আছে? ডি, ডি ইজ এ কনসোনেন্ট, তাহলে ডি কনসোনেন্ট, তারপরে ওয়াই আছে, এই কারণে ওয়াই উঠে যাবে, ওয়াই উঠে যাবে, উঠে যে তার পরিবর্তে কি হবে? আইএস হবে। তাহলে স্টাডি, স্টাডিজ,
এখানে ভুল আছে, স্টাডিড আছে, স্টাডিজ, STUDIES, স্টাডিজ। ট্রাইস, IES আছে, কেন ওয়াই আছে সর্বশেষে, এর আগে আর আছে কনসোনেন্ট, তাহলে ট্রাইস। আর আদার্স অন্যান্য কিছু রেগুলার ইররেগুলার ফর্ম আছে যেগুলো কোনো নিয়ম নীতি মানে না, সেটা দিয়েছি, গো, গোজ, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এগুলো। ওকে, পরেরটা দেখছি আমরা। প্রেজেন্ট সিম্পল শর্ট অ্যান্সার্স, কিভাবে শর্ট আনসার করতে হবে, কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেব সেটা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর কনভারসেশনের সময় আমরা এই সমস্ত শর্ট অ্যান্সার্সগুলো প্রয়োজন হয়। ডু ইউ নিড হেল্প, প্রশ্ন যদি করে কেউ, ডু ইউ নিড হেল্প, ইয়েস আই নিড, এখানে ইউ যদি হয় তাহলে আই দিবে, আর যদি এখানে দে থাকে, ডু দে নিড হেল্প, ইয়েস দে ডু। আর যদি নেগেটিভ বলি নো দে ডোন্ট, তাহলে নো যখন বলছি তখন কিন্তু ডোন্ট বলছি, আর যখন ইয়েস বলছি তখন কিন্তু শুধু ডু আসছে, নিড কথাটা কিন্তু ভার্বটা আসছে না, এখানে কিন্তু ডু আসছে, একটু খেয়াল করবেন। তাহলে পরেরটা দেখি, ডাজ শি স্পিক ফ্রেঞ্চ, ডাজ শি স্পিক ফ্রেঞ্চ, ইয়েস শি ডাজ। Does he speak French? Yes, he does. Does কেন? এখানে speaks কিন্তু দেয় না, yes he speaks. That is not the good form. কি বলে, does দিতে হবে। এরপর আপনি বলতে পারেন yes he speaks French. পরে yes he does. He speaks French. Okay. তাহলে এটাকে যদি নেগেটিভ করি, no he doesn't. No he doesn't. যদি নো বলি তাহলে doesn't দিতে হবে, এটা কন্ট্রাকশন করতে হবে। does not, this is not does not, he doesn't। পরেরটা দেখি, do you like this song? Yes I do। you বলে উত্তরটা I হয়ে যায়, do you like this song? Yes I do। যদি নেগেটিভ বলেন, no I don't। তাহলে বোঝা গেল যে যখন আমি অ্যাফার্মেটিভ বলবো উত্তরটা, তখন শুধু ডু, ডাজ, ডিড এরকম সাবজেক্টের পরে, আর যদি নেগেটিভ বলেন উত্তরটা তাহলে সাবজেক্টের পরে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এরকম হবে। দিস ইজ শর্ট অ্যান্সার্স, বি কেয়ারফুল, এটা শর্ট অ্যান্সার্স নট ব্রড অ্যান্সার্স। ওকে, এটা কনভারসেশন বা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। পরেরটা আমরা দেখছি, প্রেজেন্ট সিম্পলের কমন ইরর্স। কমন ইরর্সগুলো কি ভুল আমাদের হয়ে থাকে, লোকেরা কি ভুল করে, কমন ইরর্সগুলো একটু খেয়াল করি, যাতে করে উই ক্যান বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য মিস্টেকস, যাতে করে আমাদের ভুলগুলো না হয়। ভার্ব ফর্ম, যদি কেউ বলে আই এম লিভিং ইন টোকিও, দ্যাট উইল বি রং সেন্টেন্স। আই এম লিভিং ইন টোকিও বলতে বুঝাচ্ছে, সে একদিক দিয়ে বুঝাচ্ছে আমি টোকিওতে বাস করি, আরেক দিক দিয়ে বুঝাচ্ছে যে এখন সে বাস করছে, তাহলে জিনিসটা কন্ট্রাডিকশন হয়ে গেল। সে যদি বলে যে আই এম লিভিং ইন টোকিও, তার মানে এটা ঠিক হচ্ছে না, সে তো টোকিওতে বাস করে, এটা বুঝাচ্ছে যে আই লিভ ইন টোকিও যদি হয়, দ্যাটস এ কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে কি হবে, এটা পার্মানেন্ট, সামথিং পার্মানেন্ট। সেন্টেন্সটার মুডটা কি, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য সেন্টেন্স, সে কি বলতে চাচ্ছে, সে বলতে চাচ্ছে যে সে টোকিওতে বাস করে, তাহলে এটা পার্মানেন্ট সেন্টেন্স করতে হবে। পার্মানেন্ট সিচুয়েশনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট সিম্পলে নিতে হবে, নট প্রেজেন্ট প্রগ্রেসিভ। তাহলে ভুলটা হচ্ছে এটা প্রেজেন্ট প্রগ্রেসিভে যাবে না, প্রেজেন্ট সিম্পলে যাবে, বিকজ দিস ইজ পার্মানেন্ট সিচুয়েশন আর পার্মানেন্ট ফ্যাক্ট। ওকে, তাহলে আই লিভ ইন টোকিও। পরেরটা, উই লাইকস টু ট্রাভেল। এখানে উইর পরে লাইকস দিয়েছে, এটা ভুল করেছে, এইটা ইরর। এই ইররটাকে বুঝতে হবে যে কি ইররটা করেছে, উই লাইক হবে, কারণ উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সুতরাং ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করা যাবে না। লাইক হচ্ছে বেস ফর্ম, তাহলে বেস ফর্মের সাথে আমরা দেখছি অ্যাস যোগ করা হয়েছে। কেন অ্যাস যোগ করা হবে, কারণ এখানে তো সাবজেক্ট তো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনের পরে ভার্বের সাথে কখনো অ্যাস বা ইয়েস যোগ হবে না প্রেজেন্ট সিম্পলে, সুতরাং ভুলটা হচ্ছে এখানে অ্যাস যোগ করাতে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে উই লাইক টু ট্রাভেল। পরেরটা, দে ডাজন্ট ইট ভেজিটেবলস। তাহলে দে ডাজন্ট, দের সাথে ডাজন্ট তো হতেই পারে না, দে থার্ড পারসন কিন্তু প্লুরাল, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, সেই জন্য ডাজন্ট হবে না, ডোন্ট হবে। ডাজন্ট হবে না, ডোন্ট হবে, কারণ অ্যাস বাই ইয়েস যোগ করা যাবে না এখানে। তাহলে দে ডোন্ট ইট ভেজিটেবলস।
does you talk to him often? Does you হচ্ছে থার্ড পারসন না, এটা সেকেন্ড পারসন, সুতরাং এস বাই এর যোগ হবে না সেকেন্ড পারসনের সাথে। তাহলে ডু ইউ টক টু হিম অফেন, ডু ইউ এখানে ভার্ব ফর্মের ভুলগুলো আছে, প্রথমটা টেন্সের উপর ভুল ছিল। স্পেলিং এর মিস্টেকগুলো আমরা দেখি কি কি মিস্টেক করে মানুষ। শি ট্রাইজ টু সেভ মানি, স্পেলিং মিস্টেকটা কি এখানে? একটু আগে যেটা বলেছিলাম যে স্পেলিং মিস্টেকের ব্যাপারে একটু অ্যাওয়ার হতে হবে, যে যদি সর্বশেষে অ্যাস থাকে এবং সেখানে যদি এর আগে যদি দেখা যায় যে অ্যাস থাকে, সিএইচ থাকে, এক্স থাকে, তাহলে ইএস যোগ করতে হবে এবং ওয়াইটা উঠে যাবে। যদি ওয়াই লাস্টে থাকে তাহলে ওয়াই উঠে আইএস হবে। তাহলে যদি শব্দের শেষে ওয়াই থাকে তাহলে আইএস হবে, যদি এসএইচ সিএইচ এক্স থাকে তাহলে ইএস যোগ করতে হবে শুধু, আর যদি ওয়াই থাকে তাহলে ওয়াই উঠে আইএস হবে। দ্যাট ইজ দ্য টু থিং ইউ হ্যাভ টু রিমেম্বার। তাহলে স্পেলিং মিস্টেক্সের মধ্যে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াইটা উঠে যাবে, ইট উইল বি ড্রপড ওয়াই, এবং এর পরিবর্তে আই ইএস হবে। তাহলে শি ট্রাইজ টু সেভ মানি, স্পেলিং মিস্টেক্স এটা কারেক্ট হবে। মিসিং ওয়ার্ড, হোয়াট টাইম ইউ ফিনিশ ওয়ার্ক, এখানে মিসিং ওয়ার্ড এটা আছে, একটা ওয়ার্ড আমার দেওয়া হয় নাই, সেটা কি একটু খেয়াল করেন এখানে যে হোয়াট টাইম ইউ আছে, হোয়াট টাইম দিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট টাইম একসাথে ডাব্লিউএইচ ফ্রেজ, এটা এরপরে ইউ সাবজেক্টটা চলে আসছে, বাট ইট ইজ এ কোশ্চেন, ইট ইজ এন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করতে হবে? অবশ্যই সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা দেওয়া হয়নি। তো অক্সিলারি ভার্বটা কি এখানে? অক্সিলারি ভার্বটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই যে এই টেন্সের মধ্যে, তাহলে কি করতে হবে? একটা ডু ডাজ ডিড যে কোনো একটা আনতে হবে। তাহলে হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, এখানে হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ওয়ার্ক, মিসিং ওয়ার্ডটা কি ছিল? ডু ছিল। ওকে, তাহলে আমরা পরেরটা দেখছি কি আছে। এখানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের জন্য একটা আমাদের এই স্লাইডটা তৈরি করা হয়েছে, প্র্যাকটিস করি আমরা। পজিটিভ সেন্টেন্সে যদি বলি আই টেক, she does, you enjoy, they study, he sings, তাহলে প্র্যাকটিস করি। I take, he takes, she does, we do, you enjoy, she enjoys, they study, he sings, he sings। ওকে, যদি কোশ্চেন করি, আমরা যদি এটা নেগেটিভ করি তাহলে হবে I take, he doesn't take, she does, we don't, you enjoy, she don't, they study, they don't, he sings, he doesn't। কোশ্চেন যদি করি, she wants to buy a new phone, তাহলে কি হবে? Does she want to buy a new phone? Does she want to buy a new phone? They sell books online, তাহলে do they sell books online? কোশ্চেনটা একটু খেয়াল করেন আবার। যদি প্রশ্ন করা হয় তাহলে do does did টা আগে চলে আসবে। She wants to buy a new phone. Does she want to buy a new phone? প্রশ্ন। They sell books online. Do they sell books online? আর যদি উত্তরটা দেওয়া হয় শর্ট আনসার্স, প্রথমটা হবে she wants to buy a new phone, short answers. Does she want to buy a new phone? Yes, she does. No, she don't. They sell books online. Do they sell books online? Yes, they do. No, they don't. Okay? Thank you সবাইকে, পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।